একটি সময় আমরা পার করছি, স্বৈরাচারকে বিদায় করেছি। স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য অধীর অপেক্ষা করছে। এই বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যারা জেলে চিকিৎসার অভাবে মারা গেছে, যারা পুলিশের হেফাজতে মারা গেছে, 60-70 লক্ষ বিএনপির নেতা কর্মী বিগত 10-15 বছরে কঠিন সময় মিথ্যা মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আজকে স্বৈরাচারের পতনের পরবর্তী সময়ে আমি তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মত্যাগকে জাতির উচ্চ মর্গে তুলে দিতে হবে। বন্ধুগণ, স্বৈরাচার পলায়নের পরে আমরা সবাই মিলে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যে 16 বছর যুদ্ধ করেছি, ত্যাগ স্বীকার করেছি, সেটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ তার অপেক্ষায় আছে। শ্রমিক ভাইয়েরা আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে। শ্রমিক ভাইদের ন্যায্য পাওনা আজকে একটি বড় দাবি হিসেবে আমাদের সামনে আসে। শ্রমিকদের সার্বিক সুবিধা, তাদের পরিবারের প্রতি সুবিধা বাংলাদেশের এই সময় এসে একটি গণতান্ত্রিক প্রেক্ষাপটের দিকে যখন আমরা যাচ্ছি, এই দাবিগুলো আজকে আমাদের সামনে চলে আসছে। বাংলাদেশকে যদি একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র, একটি ভালো অর্থনীতি, একটি উন্নয়নের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি উন্নয়ন করা সম্ভব হবে না। এই জন্য বিএনপির 31 দফা কর্মসূচির মধ্যে শ্রমিকদের দাবি দেওয়া, তাদের জীবনযাত্রার মান, তাদের পরিবারের জীবনযাত্রার মান, তাদের শিক্ষা, সবকিছু নিয়ে আমরা বিএনপির 31 দফার সংস্কার প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। সাথে সাথে আজকে যে শ্রমিক সমস্যাগুলো বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে, যেহেতু নির্বাচিত সরকার নাই, সেখানেও আমাদেরকে সহযোগিতা দিতে হচ্ছে। আমরা একদিকে আমাদের মিল কারখানা চালু রাখতে হবে, অন্যদিকে শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। একে অপরের বিপরীতমুখী কিছু নয়, দুটো একসাথে চলতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা পেতে হবে, মিল কারখানাগুলো সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে চলতে হবে, যাতে করে দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগে কোন রকমের বাধা সৃষ্টি না হয়, যাতে বিনিয়োগকারীরা পিছিয়ে না যায় একটি সুস্থ পরিবেশের অভাবে। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তারেক রহমান সাহেব প্রতিজ্ঞাবদ্ধ, বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ,
শহীদ জিয়া যেভাবে শ্রমিকদের নিয়ে বাংলাদেশের উন্নয়নের কর্মসূচিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তারেক রহমান সাহেব একইভাবে শ্রমিকদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। তবে তার জন্য বাংলাদেশে একটি সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ 16 বছর যার জন্য যুদ্ধ করেছি, সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের প্রবর্তন। গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন, গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। নির্বাচন ব্যতীত কোন গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসার কোন সুযোগ নেই। সুতরাং বাংলাদেশের মানুষের মালিকানা যদি ফিরিয়ে দিতে হয়, তাহলেও নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাবে, সরকারে পাঠাবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এইরকম একটি সরকার প্রয়োজন বাংলাদেশে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। যারা গণতন্ত্রকে, নির্বাচনকে আজকে বিভিন্ন কুয়াশা সৃষ্টির মাধ্যমে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদের প্রতি বাংলাদেশের মানুষের মেসেজ একেবারেই পরিষ্কার। গণতন্ত্রের পথে দাঁড়াবেন না, নির্বাচনের পথে দাঁড়াবেন না। এই জায়গায় যদি নির্বাচন গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বী কোন শক্তি আমরা দেখতে পাই, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রথমে ক্ষমা করবে না, দ্বিতীয়ত তাদের সেই খায়েশ পূরণ করার কোন সুযোগ বাংলাদেশে হবে না। আপনারা দেখছেন একটা সুবিধাবাদী গোষ্ঠী নেমেছে। এদের প্রায় বেশিরভাগই আমরা এদের কাউকে রাস্তায় দেখি না, এদের কোনো অবদান নাই, কিন্তু এখন ওরা মজা মারছে। কিসের মজা? ক্ষমতার মজা। এই মজা কি সেই মজা? এটা কি ছাড়ার মজা? এই মজা পেয়ে এখন নির্বাচনে তারা যেতে চায়, কারণ নির্বাচনে গেলে তো বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার হবে, তাদের ওই মজা তখন আর থাকবে না। তারা কি করছে এখন? নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য এক একদিন এক এক আবদার নিয়ে সামনে আসছে। এটা না হলে নির্বাচন হবে না, সেটা না হলে নির্বাচন হবে না। প্রতিনিয়ত তারা এক একটা কি বলে বয়ান শুরু করছে, বয়ান, নতুন নতুন বয়ান। কারণ তারা তো আনন্দে আছে, তারা আগের দিন আন্দোলনেও ছিল না। এখন এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তারা লাভবান হচ্ছে। কাদের কথা বলছে আমার তো আপনাদের বোঝানোর দরকার আছে। কাদের কথা বলছে বুঝছেন? হ্যাঁ, এটা বেশি দিন চলতে গেলে আপনাদের বাংলাদেশের জনগণের কাছে যেইভাবে জবাবদিহি হতে হবে, সেটা কারোর জন্য ভালো হবে না। সব কিছু যখন ফুরিয়ে যায়, তখন আবার হঠাৎ করে শুনি যে মিয়ানমারে রাখাইন রাজ্যে নাকি আমাদের এই মানবিক করিডোর করতে হবে। মহা মুশকিল তো। মানবিক করিডোর যে কত বড় একটা বিষয়, যারা এই কথা বলছে তারা বুঝে কিছু নাকি বুঝে বলছে? না বুঝে বললে তো ভালো, কিন্তু যদি বুঝে বলেন তার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বাংলাদেশে যদি আজকে নির্বাচিত সরকার থাকতো, এই মানবিক করিডোরের আলাপ আলোচনা সংসদে হতো,
সংসদে বিতর্ক হতো, সংসদ সিদ্ধান্ত নিত বাংলাদেশের জনগণের চিন্তার পরিপ্রেক্ষিতে। আজকে কার জন্য, কারা কিভাবে এই সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা দেখাচ্ছে? এর মধ্যে আমরা দেখলাম এতদিন তারা বলে আসছে জাতিসংঘের অনুরোধে তারা নাকি করছে। জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি গতকাল বলছে যে এটা দুইটি সার্বভৌম রাষ্ট্রের যদি ঐক্যমত না হয় এই কাজে জাতিসংঘ যাবে না। এখানে মায়ানমার বাংলাদেশের সাথে কোনো ঐক্যমত নাই। আর এর বাইরে যেতে হলে আপনাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা পাশ করতে হবে, সেটাও করেন নাই। আবার জাতিসংঘ বলছে তারা এই ব্যাপারে মিয়ানমার বাংলাদেশের কোনো এগ্রিমেন্ট না থাকাতে তাদের এখানে যাওয়ার সুযোগ নাই। আবার অনেকে তাদের মধ্যে ভিন্ন কথা বলছে। তাহলে এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে বলতে হবে। এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ জানতে চায়। এই সিদ্ধান্ত কার স্বার্থে বাংলাদেশের মানুষ জানতে চায়। অথবা এটাও কি হতে পারে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোন চিন্তা তাদের মনে আছে যারা এটা করতে যাচ্ছে। বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোনো ভাবে আর কোন চিন্তার মধ্যে তারা ঢুকছে কিনা এটাও তো বোঝার দরকার আছে। যাই হোক, বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে জনগণের মতামত দিয়ে এগুলো বিবেচনা করা হবে। তবে বাংলাদেশের মানুষের মতামত দিয়ে বাংলাদেশের জনগণের নয়, শুধু বাংলাদেশের নিরাপত্তা আমাদেরকে সর্বাগ্রে রাখতে হবে। আমরা এখানে কোন যুদ্ধকালীন রাষ্ট্রের সম্মুখ ভাগে থেকে বাংলাদেশের নিরাপত্তাকে আমরা ভয়ঙ্কর একটা ইয়ের দিকে ঠেলে দিতে পারি না, একটা ঝুঁকিতে ঠেলে দিতে পারি না। এখন কথা হচ্ছে সবকিছু শেষ হওয়ার পরে নির্বাচন কবে, রোডম্যাপ কবে, দয়া করে সবার স্বার্থে কথাটা দিয়ে রোডম্যাপ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সবাই আজকে অপেক্ষা করে তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে। নির্বাচনের পরে সবাই সিদ্ধান্ত নেবে, সেটা বিনিয়োগ হোক, সেটা অন্য কোনো সিদ্ধান্ত নেই। এখানে যে বিদেশিরা আসছিল বিনিয়োগ সামিটে, তাদের শেষ প্রশ্ন ছিল নির্বাচন কবে। নির্বাচিত স্থিতিশীল দীর্ঘমেয়াদী সরকার ব্যতীত বিনিয়োগের সিদ্ধান্ত কেউ বাংলাদেশে দেশের ভিতরেও নেবে না, দেশের বাইরে থেকেও নেবে না। এখন যত বেশি বিলম্বিত হবে বাংলাদেশের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে কমতে থাকে। তখন তারা অন্য দেশকে নিয়ে চিন্তা করবে। সময় নাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের, আমার হিসাবে, আমি ডিসেম্বর বলি না, আমার হিসাবে অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হয়। কেন জানেন? তারা বলছে সংস্কারের কথা, তো সংস্কারের সকল প্রস্তাব তো জমা আছে তাদের কাছে। তারা বলুক কোথায় ঐক্যমত হয়েছে। এই কাজটা করতে 2 দিনের বেশি লাগে। আমাকে বললো আমি 2 দিনে করে দেব, আরো 1 সপ্তাহ দিলাম, আরো 2 সপ্তাহ দিলাম। আরে দয়া করে দেশকে জানান কোথায় ঐক্যমত হয়েছে। আপনারা তো বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, তাতে আপনার কাছে তো সব আছে জমা দেওয়া। বলেন কোথায় জাতীয় ঐক্যমত হয়েছে, সব দলগুলো দিয়ে আমরা জাতীয় সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে চলে যাই। তাহলে সমস্যা কোথায়? নির্বাচন কমিশন বলছে আমি প্রস্তুত। এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার কিছু কিছু মন্তব্য তারা করেছে। নির্বাচন কমিশন প্রস্তুত, সংস্কার সব দেওয়া আছে। দেরি কি জন্য? কার স্বার্থে দেরি? কার স্বার্থে দেরি? এটা তো বেশি চলতে পারে না। ডিসেম্বরের আগে নির্বাচনের দিনক্ষণ দিয়ে রোডম্যাপ দেন। বাংলাদেশের মানুষ তৈরি হতে হবে,
বাংলাদেশে আগামী দিনে যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকে তৈরি হতে হবে, বাংলাদেশের সাথে যারা আগামী দিনে কাজ করতে চায় তাদেরকে তৈরি করতে হবে। সবাই অপেক্ষায় আছে, আর অপেক্ষার সময় নাই। মানুষের যারা গত 25 বছর ভোট দিতে পারে নাই, এই নতুন প্রজন্ম যাদের বয়স 35, তারা এখনো ভোট দিতে পারে নাই। তারা ভোট দেওয়ার অপেক্ষায় আছে। আপনারা কি ভোট দেওয়ার অপেক্ষায় আছেন? আরো জোরে বলতে হবে, ভোট দেওয়ার অপেক্ষায় আছেন? তাহলে ভোট চায় না কারা? আমরা মাঝে মাঝে শুনি বাংলাদেশের মানুষ নাকি ভোট চায় না। ভোট চায় না কারা? হ্যাঁ, ভোট যারা চায় না, যারা যারা ক্ষমতা রাখো, যারা ক্ষমতার মজা মারছেন তারা ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সুতরাং ভোটের বিপক্ষে, গণতন্ত্রের বিপক্ষে অবস্থান না নিয়ে অতি সত্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে মানুষ ভোট দিয়ে তার মালিকানা ফিরে পেতে চায়। হ্যাঁ, তাদেরকে দায়বদ্ধ সরকার চায়, সকাল বিকাল দুপুর তার কাছে যেতে পারবে। এখন উপরে সরকার, নিচে জনগণ, মাঝখানে ব্রিজটা আর নাই। মাঝখানে ব্রিজ আছে, যে আর যা ইচ্ছা, পুলিশেও যা ইচ্ছা, সাদাবাস বাস স্ট্যান্ডের যা ইচ্ছা, দখলদারদের যা ইচ্ছা, কারণ মাঝখানে ব্রিজ তো নাই। এই ব্রিজ হচ্ছে নির্বাচন, এই ব্রিজ হচ্ছে ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য, এই ব্রিজ হচ্ছে সকল স্তরের নির্বাচিত সদস্যরা। দয়া করে বুঝুন, তাড়াতাড়ি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেশটাকে বাঁচা। ধন্যবাদ।